তো এবার আমরা দেখব নিয়ম নাম্বার 3। তো নিয়ম 3 এর মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু আমরা ভালো মতো খেয়াল করি। তো প্রথমত আছে যে ভগ্নাংশটি প্রকৃত হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে হরের চলকের ঘাত বা পাওয়ার 2, 3, 4 ইত্যাদি হবে। তো আমাদের 1 ও 2 নম্বর নিয়মের মধ্যে ছিল দেখো যে হরের চলকের ঘাত বা পাওয়ার কত হবে, 1 হবে। বাট নিয়ম 3 তে এসে হরের চলকের ঘাত বা পাওয়ার কত হবে, 2, 3, 4 ইত্যাদি হয়ে যেতে পারে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হরের কোনো পদে পুনরাবৃত্তি হবে না। ওকে, এবং চতুর্থ নিয়মটাও কিন্তু একদম সহজ, শুধু কি হবে এখানে পুনরাবৃত্তি হয়ে যাবে। ওকে, তো আমরা প্রথমত তৃতীয় নিয়মটাই দেখি। তো তৃতীয় নিয়মের মধ্যে কি বলেছে যে হরের চলকের ঘাত বা পাওয়ার 2, 3, 4 ইত্যাদি হয়ে যেতে পারে। তো এই টাইপের যদি প্রশ্ন থাকে কিভাবে সমাধান করবা, আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরো কোন এক রাশিতে আছে যে 5x প্লাস 4 ডিভাইডেড এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। এই যে একটু ভালো মতো খেয়াল করো, এখানে হরের চলকের ঘাত বা পাওয়ার কি বলেছে দেখো, 2, 3, 4 ইত্যাদি হবে। এখন তাই বলে এই না যে সবগুলো পদের মধ্যেই চলকের ঘাত বা পাওয়ার 2, 3, 4 ইত্যাদি হবে। যে কোনো একটা পদে হতে পারে, যে কোনো একটা পদে হতে পারে, আবার যতগুলো পদ আছে সবগুলোর মধ্যেও হতে পারে। বুঝতে পেরেছো কি? তো এই যে এখানে যে আমরা একটা রাশি নিয়েছি, এখানে দেখো হরের চলকের ঘাত বা পাওয়ার 2, 3, 4, এর মধ্যে দেখো 2 আছে। এই চলকের পাওয়ার কত আছে, 2 আছে। এবং হরের কোনো পদে পুনরাবৃত্তি হবে না, দেখো কোথাও কি পুনরাবৃত্তি হয়েছে? পুনরাবৃত্তি হওয়ার জন্য যে বাহিরে পাওয়ার দরকার হয়, সে পাওয়ারটার কোথাও আছে কি, নাই। তার মানে কোথাও পুনরাবৃত্তি হয়নি। কিন্তু কি হয়েছে, চলকের পাওয়ার বৃদ্ধি পেয়ে গেছে। আগে আমাদের প্রত্যেকটা পাওয়ার 1 করেছিল, বাট এবার কত চলে আসছে, 2 চলে আসছে। তো এইরকম যদি রাশি পাও তাহলে কিভাবে সমাধান করবা? তো আমাদের প্রথম যে পদটা আছে এটা কিন্তু দেখো নিয়ম নাম্বার 1। কারণ কি, চলকের পাওয়ার 1, কোথাও পুনরাবৃত্তি হয়নি, একদম সিম্পল। শুধুমাত্র এটাকে আমরা কি করব, এর সাথে ভাগ করে দিব। ওকে, তাহলে আমরা এটার জন্য লিখতে পারবো যে a ডিভাইডেড এক্স প্লাস 1, কারণ এটা তো আমাদের নিয়ম নাম্বার 1। তো এরপরে এটাতে আসো যে দ্বিতীয় পদে আছে এক্স স্কোয়ার প্লাস 2। তো মনে রেখো, যদি চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি থাকে তাহলে সেখানে এই ধ্রুবকের সাথে একটা চলক গুণ হয়ে যাবে। তো এ পর্যন্ত যেহেতু হয়ে গেছে, এরপরে কি হয়, বি ধ্রুবক হয়। তো বি এর সাথে একটা এক্স চলক গুণ হবে, প্লাস পরের একটা ধ্রুবক যোগ হবে, ডিভাইডেড হর কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2। আমি তোমাদেরকে সহজে মনে রাখার জন্য একটা ট্রিক্স বা টেকনিক শিখিয়ে দিই। তো আংশিক ভগ্নাংশের ম্যাক্সিমাম প্রশ্নে সর্বোচ্চ 2 হয়ে থাকে, কোথাও 3, 4 ইত্যাদি হয়ে থাকে না। সর্বোচ্চ কি হয়, 2 পর্যন্তই হয়ে থাকে প্রায় অঙ্কে। তো 2 যদি থাকে, মনে রাখবা যে এখানে ধ্রুবকও 2টা হবে। 2 আছে মানে এই পদটার জন্য ধ্রুবক কয়টা হবে, 2টা হবে। এই যে দেখো বি এবং সি, তো 2টার মধ্যে প্রথমটার সাথে এক্স চলক গুণ হবে, গুণ হওয়ার পরে পরেরটা কি হবে, যোগ হবে। এটা একটু মনে রেখো। কিভাবে মনে রাখবা আমি আরেকবার বলতেছি। দেখো এই উৎপাদকের মধ্যে এক্স এর পাওয়ার কত আছে, 2 আছে। তার মানে মনে করবা এখানে সে ধ্রুবক কয়টা হবে, 2টা হবে। তাহলে প্রথমত আমরা বি লিখবো, এই বি এর সাথে এক্স চলক গুণ হবে এবং পরেরটা কি হবে, যোগ হবে। তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারবো, বি এক্স প্লাস সি ডিভাইডেড হরে যা ছিল তাই। এটাই হচ্ছে অ্যান্সার, জাস্ট অতি সংক্ষিপ্তের জন্য অ্যান্সার। ওকে, তো আমি আরো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো কোন একটা প্রশ্নে আমাদের রাশিতে দিয়েছে যে 3x প্লাস 4 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। তো এইখানে দেখো আমাদের দুইটা যে পদ আছে, তো দুইটার মধ্যেই চলকের ঘাত বা পাওয়ার কত আছে, 2 করে আছে। তার মানে প্রথমটার জন্য আমরা কি কয়টা ধ্রুবক ধরবো বলতো, 2টা। এবং দ্বিতীয়টার জন্য কয়টা ধরবো, 2টা। তাহলে প্রথমেই কি হয়ে যাবে, এ তো হবেই, এর সাথে একটা এক্স চলক গুণ হবে এবং পরের একটা ধ্রুবক কি হবে, যোগ হবে, ডিভাইডেড আমাদের হরে যে মানটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1, প্লাস দ্বিতীয় দ্বিতীয় পদটার জন্য দেখো আবার কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 3। এখানেও কয়টা ধ্রুবক হবে, 2টা হবে, কারণ চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি আছে। তাই এখানে 2টা পদ হবে, 2টা ধ্রুবক হবে। তো 2টা ধ্রুবকের মধ্যে দেখো আমাদের এ এবং বি অলরেডি কমপ্লিট। তো বি পর্যন্ত যেহেতু শেষ, তাহলে কি হবে, সি হবে। সি এর সাথে এক্স চলক একটা গুণ হবে এবং পরের একটা ধ্রুবক কি হবে, যোগ হবে, ডিভাইডেড আমাদের হর কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো এইভাবে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে যে এরকম একটা রাশি দিয়ে তোমাকে বলবে যে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো, তখন তোমাদের এইভাবে জাস্ট এইটুকু প্রকাশ করে দেখাতে হবে। তো বইতে দেখো এই টাইপের যে ম্যাথগুলো আছে এখন তোমরা দেখো নিজেরাই সমাধান করতে পারতেছো, রাইট? ওকে, তো এখন আমরা এই 3 নম্বর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত বা একটা রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো এইবার আমরা নিয়ম 3 এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো সেই প্রশ্নটি হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রথমত আমরা রাশিটাকে একবার লিখে নিব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড, এটাকে চাইলে তুমি সাজিয়ে লিখতে পারো যে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তুমি চাইলে সাজিয়ে লিখলেও পারো, আবার না লিখলেও পারো, ইচ্ছা। আমি সাজিয়ে লিখলাম কারণ কি, কারণ এই প্রথম পদের মধ্যে কোনো ঝামেলা নেই। কারণ দেখো চলকের পাওয়ার নেই, তাই না? এটা নিয়ম 1 এর মধ্যে পড়ে, সুতরাং এটাকে আমি সাজিয়ে আগে লিখলাম। ওকে, তো প্রথমত আমাদের কাছে এটাকে ধ্রুবক ধরে নিতে হবে। তো এটা যেহেতু নিয়ম 1 এর মধ্যে পড়ে, কারণ কি, চলকের পাওয়ার 1 এবং কোনো পদে পুনরাবৃত্তি হয়নি, তাহলে অবশ্যই এটা নিয়ম 1। আর নিয়ম 1 যদি হয় তাহলে শুধুমাত্র ধ্রুবকের সাথে এটাকে ভাগ করে দিতে হয়। আমরা লিখতে পারবো যে a ডিভাইডেড এক্স মাইনাস টু প্লাস পরবর্তী যে পদটা রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এইখানে দেখো যেহেতু চলকের ঘাত 1 এর চেয়ে বেশি রয়েছে, তো দুইটা ধ্রুবক হবে। আমি তোমাদেরকে শর্টকাট ট্রিক্স শিখে দিয়েছি যে চলকের ঘাত যদি 2 থাকে তার মানে ধরে নিবা সেখানে দুইটা ধ্রুবক হবে। তো এটার জন্য আমাদের দুইটা ধ্রুবক ধরতে হবে। যেহেতু এ পর্যন্ত কমপ্লিট, সুতরাং এখানে বি লিখতে হবে যে বি এক্স প্লাস সি ডিভাইডেড হর কি আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। ওকে, তো এরপরে আমাদের কাজ কি বলতো, এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশের হর দ্বারা উভয় পক্ষকে কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? তো তোমরা চাইলে আর একটা লাইন স্কিপ করতে পারো। যদি পূর্বের ক্লাসগুলো বুঝে থাকো তাহলে এখন তোমরা একটু শর্ট করতে পারো, যেহেতু পরীক্ষার হলে আমাদের সময়ের প্রয়োজন আছে, তাই না? তো কিভাবে শর্ট করবা বলো? এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা এটাকেই গুণ করি তাহলে হরের পুরো মানটাই কাটা যাবে, তাই না? তো কাটার যে কোন মানটা অবশিষ্ট থাকবে, উপরের যে হরটা লবটা আছে এটা অবশিষ্ট থাকবে। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুইভ্যালেন্ট, ধরো এর সাথে কি আছে, এর সাথে আছে হচ্ছে এক্স মাইনাস টু। তো মনে মনে কল্পনা করো এটার সাথে যদি আমরা এই হরটাকে গুণ করে দিই তাহলে যে পদটা মিলবে সেটা তো কেটে যাবে, তাই না? তো এখানে এক্স মাইনাস টু আছে, এখানেও কি আছে এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু কাটা যাবে। তাহলে এর সাথে কোনটা থাকবে বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে আমরা লিখতে পারবো এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে। তো এটার সাথেও যদি আমরা এই হরটাকে গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কাটা যাবে, তাহলে কোনটা অবশিষ্ট থাকবে, এক্স মাইনাস টু। তাহলে বি এক্স প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা গেলে কি থাকবে, এক্স মাইনাস টু। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। যারা এই লাইনটা বুঝতে পারোনি তারা একটু দেখো, আমি খুব দ্রুত একটু বুঝিয়ে দেবো। ধরো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা তো আমাদের একটা ভগ্নাংশ ছিল, এটাকে কি করতে হবে, এই হর দ্বারা গুণ করতে হবে। তো হরে কি আছে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো দেখো তো এটা 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 কাটা যায় না, কাটা গেলে কোনটা অবশিষ্ট থাকে, এই যে এটা অবশিষ্ট থাকছিল আমি এটা লিখে দিয়েছি। এরপরে কি আছে দেখো তো, এ ডিভাইডেড এক্স মাইনাস টু, এটার সাথে আমরা গুণ করবো কত, এইটা দ্বারা গুণ করে দিব। তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো দেখো এখানে এক্স মাইনাস টু কাটা যায়, তাহলে এর সাথে কে থাকছে, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সেম ভাবে পরেরটাতে আসো যে বি এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর সাথেও গুণ করবো কত, এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা, তাহলে কে থাকছে বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু, বি এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস টু। এইভাবে তোমরা এই লাইনগুলোকে স্কিপ করতে পারো। বুঝতে পেরেছো কি? যদি বুঝে থাকো তাহলে স্কিপ করতে পারো, আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে লিখবা যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে
এই এত দ্বারা গুণ করে পাই। দেন প্রত্যেক লাইনে গুণ করে দিবা, তারপর যেগুলো যেগুলো মিলে যাবে সেগুলা কাটা দিবা। তো কাটার পরে দেখবা এই লাইনটা অবশিষ্ট থাকবে। বুঝতে পেরেছো? ওকে। তো এইবার আমরা এই 2 নং সমীকরণে এক্স এর বিভিন্ন মান বসিয়ে এ, বি এবং সি এর মানটা বের করব। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, যখন আমরা এ এর মান বের করব তখন বি এবং সি টাকে জিরো করতে হবে। এরপর যখন আমরা বি এর মান বের করব তখন এ এবং সি কে জিরো করতে হবে। আবার যখন সি এর মান বের করব তখন এ এবং বি কে জিরো করতে হবে। ওকে, তো প্রথমত আমরা চেষ্টা করব এর মানটাকে বের করার। তো এর মান বের করতে চাইলে বি এবং সি টাকে কি করব, জিরো। তো এক্স এর মান দেখো, যদি আমরা প্লাসে টু বসাই, কেন প্লাসে টু বসাবো? কারণ মাইনাসে টু আছে। টু আছে মানে তো অবশ্যই টু বসাতে হবে। তো যেহেতু মাইনাস টু আছে তাই প্লাস টু বসাবো। তো প্লাস টু যদি বসাই তো টু থেকে টু বিয়োগ করলে কি হয়ে যাবে, জিরো। আর এই জিরোর সাথে এই মানটা কি গুণ আকারে আছে না? তো জিরোর সাথে গুণ করে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এটা যদি জিরো হয়ে যায় কার মান বের হবে বলতো, এর মান বের হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু কত বসাবো, টু বসাবো। ওকে, একটু আমি শর্টকাট করে দিলাম। তোমরা পরীক্ষার খাতাতে সম্পূর্ণটা লিখবা, যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু টু বসিয়ে পাই। ওকে, তাহলে 2 নং সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কত বসায় দেবো, টু বসায় দেবো। ওকে, সুতরাং এক্স এর জায়গাতে টু বসায় দাও। টু এর উপরে স্কোয়ার মাইনাস এক্স এর মান টু প্লাস ওয়ান। আর যখন মান বসাবো ইকুইভ্যালেন্ট উঠে ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল টু এ ইন্টু এক্স এর মান কত, টু। তাহলে টু এর উপর স্কোয়ার প্লাস ওয়ান। প্লাস বাকি পদগুলোকে লেখার দরকার আছে? নাই, এগুলো একটু স্কিপ করতে শিখবা, তাহলে ম্যাথগুলা শর্ট হয়ে যাবে। এক্স এর মান যদি টু হয়, টু থেকে টু বিয়োগ করলে কি হয়, জিরো। আর জিরোর সাথে যাকেই গুণ করে জিরো, সো জিরো লেখার দরকার নেই। ওকে, পরবর্তীতে আমরা স্কোয়ারের ক্যালকুলেশনটা করব। টু এর উপর স্কোয়ার করলে ফোর, মাইনাসে টু প্লাস ওয়ান ইকুয়াল টু এ ইন্টু টু এর উপর স্কোয়ার করে ফোর, সেই ফোর এর সাথে যদি ওয়ান যোগ করি কত হবে, ফাইভ হবে। তো এখানে আমরা চাইলে ফাইভ কথাটা লিখে নিই। এরপর ফোর এবং ওয়ান যদি যোগ করি কত হয়, ফাইভ। ফাইভ থেকে টু বিয়োগ করলে কত হয়, থ্রি হয়। ইকুয়াল টু, এপাশে এটাকে রাখো, ফাইভ গুণ আছে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং আমরা এর একটা মান পেয়ে গেলাম, এর মান হচ্ছে থ্রি ডিভাইডেড ফাইভ। আমি এটাকে একটু ছোট্ট করে উপরে লিখে রাখি, যে এর মান পাইলাম হচ্ছে থ্রি ডিভাইডেড ফাইভ। এখনো কয়টা ধ্রুবকের মান বের করতে হবে বলতো, দুইটা, বি এবং সি। তো বি আর সিটাকে কোনো মতো বের করা যায় কিনা দেখো। তো বি, ধরো প্রথমত আমরা বি বের করবো এখন। তো বি এর মান বের করতে চাইলে এটাকে কি করতে হবে, জিরো করতে হবে। তো এটাকে কি কোনো মতে জিরো করা সম্ভব? সম্ভব নয়। কারণ কি, দেখো এক্স এর মান যদি তুমি প্লাসের ওয়ানও বসাও, ওয়ানের পর স্কোয়ার করলে কি হবে, ওয়ান হবে। ওয়ান আর যোগ করে কত হয়ে যাবে, টু হবে। জিরো হচ্ছে, হবে না। আবার যদি এক্স এর মান তুমি মাইনাসেরও ওয়ান বসাও, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলেও কত হয়, প্লাসের ওয়ানই হয়। তো সেই ওয়ান আর যোগ করে আবার কত হয়ে যাবে, টু হয়ে যাবে। তো টু মানে তো আর এখানে জিরো হচ্ছে না, তাই না? তার মানে এটাকে কখনো জিরো করা সম্ভব নয়। তো সি এর মানও যখন বের করবো আমরা, তবু কার মান জিরো করতে হবে, এর মান জিরো করতে হবে এবং বি এর মান জিরো করতে হবে। তো এখন আর কোনো মতেই বি এর মান এবং সি এর মান বের করা সম্ভব নয়। তার কারণটা কি আমি একটু আরেকবার বুঝাই দিচ্ছি। ধরো বি এর মান যখন বের করব তখন এ এবং সি টাকে জিরো করতে হবে। তো এটাকে তো জিরো করা যাচ্ছে না, তাই না? তার মানে বি এর মান বের করা যাবে না। আবার যখন সি এর মান বের করব তখন আবার এ এবং বি কে জিরো করতে হবে। তো এ কে তো জিরো করা যাচ্ছেই না, সুতরাং সি এর মানও বের করা সম্ভব নয়। তো যখন দেখবা যে এক্স এর যে কোনো মান বসাইয়া ধ্রুবকের মান বের করা সম্ভব হচ্ছে না, তখন আমাদেরকে সহগ সমীকৃত করতে হবে। কি করতে হয় বলতো, সহগ সমীকৃত করতে হবে। তো কিভাবে সহগ সমীকৃত করতে হয় একটু এদিকে খেয়াল করো। ওকে, তো সহগ সমীকৃত করার জন্য সবসময় 2 নম্বর সমীকরণটাকে নিতে হবে। তো আমি যেখানে এর মানটাকে বের করেছিলাম, দেন তারপরে লিখবা যে 2 নং সমীকরণ হতে পারি। তো সেই 2 নং সমীকরণ হচ্ছে এইটা। তো এরপর থেকে আমরা সমাধান করব। তো এটা হচ্ছে আমাদের সেই 2 নম্বর সমীকরণ। তো এখন বিষয় হচ্ছে আমাদের আরো কয়টা ধ্রুবকের মান বের করতে হবে বলতো, দুইটা ধ্রুবকের মান বের করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বি এবং অপরটা হচ্ছে সি। তাহলে এখানেও আমরা একটু স্কিপ করা শিখবো, একটু শর্টকাট করার চেষ্টা করব। তো আমরা দেখব এই 2 নং সমীকরণের সবচেয়ে পাওয়ার বেশি কার, মানে সর্বোচ্চ কত পাওয়ার হয়। তো এখানে এর সাথে এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি কি হবে বলতো,
এ এক্স স্কোয়ার হবে। আবার এখানেও যদি বি এক্স এর সাথে এক্স গুণ করে কি হবে, বি এক্স স্কোয়ার। তার মানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক্স স্কোয়ার। মানে কোথাও কিউব পাচ্ছি না আমরা, তাহলে সর্বোচ্চ পাচ্ছি আমরা কত, এক্স স্কোয়ার। আমাদের সর্বোচ্চ দিক থেকে আসতে হবে। তো সর্বোচ্চ পাওয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে আমরা বি এর মানটা বের করতে পারবো। কার সহগ দিয়ে বলতো, এক্স স্কোয়ারের সহগ দিয়ে বি এর মান বের করতে পারবো। তো এখনো বাকি থেকে গেল কে, সি। সি এর মানটা বের করতে হবে। তো এক্স স্কোয়ারের পরে কি হয়, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দিকে আসতে হবে। তো এক্স স্কোয়ারের পরে কি হয়, শুধু এক্স হয়, তাই না? তো এক্স স্কোয়ারের পরে শুধু এক্স যেগুলো আছে আমরা সেই এক্স গুলাকে নেব। তো এই এক্স গুলা থেকে কার মান বের করতে পারবো, সি এর মান বের করতে পারবো। বুঝতে পেরেছো কি? তাহলে এই সমীকরণের যেখানে এক্স স্কোয়ার এবং এক্স আছে, শুধুমাত্র সেই পদগুলো নিব, বাকি পদগুলো আর নেওয়ার দরকার নেই। কারণ আমাদের দুইটা ধ্রুবকের মান বের করতে হবে। আমরা এক্স স্কোয়ার দিয়ে একটা ধ্রুবকের মান বের করতে পারবো, দেন এক্স দিয়ে একটা ধ্রুবকের মান বের করতে পারবো। তাহলে তো আমাদের এনাফ। যেহেতু দুইটা বাকি আছে, তাহলে তো আমাদের অন্যগুলো কোনো পদ নেওয়ার দরকার নেই। ওকে, আশা করি একটু তোমরা বেসিকটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা সমাধান করব। ওকে, তো এবার আমরা এটাকে গুণ করে দিব। তার আগে জাস্ট আমরা এটা লিখে নেই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুইভ্যালেন্ট, এর সাথে যদি আমরা গুণ করে দিই কি হচ্ছে দেখো তো, এ এক্স স্কোয়ার প্লাস এর সাথে ওয়ান গুণ করলে কি হবে, এ হবে। বাট এটা কি লেখার দরকার আছে, নাই। কারণ আমরা এক্স স্কোয়ার এবং এক্স গুলাকে নেব, এছাড়া বাকি কোনো পদ নেওয়ার দরকার নাই। তো আমাদের এটাও যেহেতু কোনো কাজে আসছে না, সো আমাদের এটাও নেওয়ার দরকার নেই। এরপরে কি হয় দেখি, প্লাস এখানে আমাদের এটার সাথে এটা তো গুণ আকারে আছে, তাই না? তাহলে প্রথমত বিএক্স এর সাথে এক্স গুণ করবো, এবার বিএক্স এর সাথে টু, এরপর সি এর সাথে এক্স গুণ করবো, এরপর সি এর সাথে টু। এই গুণটা আমার জানার মতে তোমরা অনেক ছোটবেলা থেকে শিখে আসছো। তো বিএক্স এর সাথে যখন আমরা এক্স গুণ করবো কি হবে, বি এক্স স্কোয়ার। তো যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে অবশ্যই আমাদের প্রয়োজনও আছে, তো আমাদের বি এক্স স্কোয়ারটা নিয়ে নিলাম। এরপরে বি এক্স এর সাথে এক্স গুণ করা শেষ, এবার বি এক্স এর সাথে কাকে গুণ করবো, টু কে গুণ করবো। তো প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। বি এক্স এর সাথে টু গুণ করলে কি হবে, টু বি এক্স হবে। তো এই বি এক্স দ্বারা দুইটা পদকে গুণ করা শেষ। এবার আমরা সি দ্বারা আবার গুণ করবো। তো সি এর সাথে এক্স গুণ করলে কি হবে, সি এক্স হবে। এবার প্লাস মাইনাসে মাইনাস, টু এর সাথে সি গুণ করলে কি হবে, টু সি। বাট এই টু সিটাকে আমাদের প্রয়োজন আছে, নাই। কারণ এই টু সি এর সাথে এক্স বা এক্স স্কোয়ার কোনোটাই নেই, সুতরাং আমাদের টু সিটা নেওয়ার কোনো প্রয়োজনও নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের দুইটা পদ একটু স্কিপ করে ছোট করে দিয়েছি। তো এখন আমরা এটাকে কমন নিয়ে নিব। তার আগে জাস্ট আমরা এটা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুইভ্যালেন্ট। এই দুইটা থেকে কি কমন যায় বলতো, এই দুইটা থেকে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার কমন যায়। এক্স স্কোয়ার কমন নিলে কি অবশিষ্ট থাকবে, এ প্লাস বি। এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিয়েছি। দেন এটাকে তোমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারো। আমি একটু তোমাদেরকে বেসিকটা বুঝিয়ে দিই কেন সাজিয়ে লিখবা। ধরো 5 থেকে 2 বিয়োগ করেছো, তাহলে কত হয়, 3 হয়। একদম ইজি, তাই না? 5 থেকে 2 বিয়োগ করলে কত, 3। বাট এইটাকেই যদি আমি তোমাকে এইভাবে লিখি যে -2 + 5 সমান কত হয়, এখন দেখো অনেকের মধ্যে মানে মাথায় একটু প্যাচ লেগে গেছে, তাই না? যে এটা আবার কত হতে পারে, কত হতে পারে, বাট এটাও কিন্তু 3 হবে। 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, এটাও 3 হবে। বাট এখানে একটু প্যাচ লাগার কারণটা কি, যে আগে একটা মাইনাস চলে আসছে, বাট উপরেটা এবং নিচেরটা কিন্তু সেম রাশি। তো আমাদের কাছে সহজ মনে হচ্ছে কোনটা বলতো, আগে যদি প্লাসের মানটা থাকতো তাহলে একটু সহজ মনে হচ্ছিল, তাই না? তো এইখানেও একটা দেখো প্লাসের একটা মাইনাসের, তো এখান থেকে আমরা সবসময় প্লাসের মানটাকে আগে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের ম্যাথটা করতে সহজ মনে হবে। তো প্লাসের মানটাকে যদি আমরা আগে রাখি তাহলে কি হচ্ছে দেখো তো, যে আচ্ছা আমি আরেকটা লাইন লিখি, যে সি এক্স মাইনাস টু বি এক্স, তাই না? তো এইটা থেকে এবার কি কমন যাচ্ছিল বলতো, এক্স কমন যাচ্ছিল। তো এক্সটা যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকবে, যে সি মাইনাস টু বি। এখান থেকে আমরা এক্সটাকে কমন নিয়ে নিছি। বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পেরেছো। যারা কনফিউজড আছো এই লাইনটা একটু আরেকবার দেখো, যে এটাকে সাজিয়ে লিখবা সি এক্স, তারপর লিখবা মাইনাস টু বি এক্স, দেন তারপর এক্স কমন নিলে কি থাকবে, সি মাইনাস টু বি এক্স কমন নিয়েছি। এই লাইনটাই এই লাইন। আশা করি বুঝতে পেরেছো। তো এটাকে আমরা এবার একটা সমীকরণ ধরবো, এটাকে ধরা হচ্ছে 3 নং সমীকরণ। তো এই 3 নং সমীকরণে আমাদের দুইটা সহগ সমীকৃত করতে হবে। প্রথমত এক্স স্কোয়ারের সহগ, দেন হচ্ছে এক্স এর সহগ।
তাহলে এবার আমরা লিখবো যে 3 নং সমীকরণ হতে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। তো এক্স স্কয়ারের সহগ যখন সমীকৃত করব, বাম পাশে আমরা দেখবো এক্স স্কয়ারের কোনো সহগ আছে কিনা। এর পাশে দেখো যেহেতু এক্স স্কয়ার আছে, তার মানে কোনো সংখ্যা বা সহগ না থাকা মানেও 1 আছে, তাই না? তাহলে এক্স স্কয়ারের সহগ বাম পাশে কত আছে? 1। এবার ইকুইভ্যালেন্টের পরে দেখবো যে এক্স স্কয়ারের সহগ কত। তো এক্স স্কয়ার সহগ এখানে কত আছে? a প্লাস বি। তাহলে এখানে আমরা লিখলাম যে 1 ইকুয়াল টু a প্লাস বি। তো আমরা দেখো এর মানটা কিন্তু আগে থেকে বের করে ফেলেছি, তাই না? এর মান কত? 3/5। তাহলে এখানে আমরা এর মানটা বসাই দেবো 3/5 প্লাস এর কত? বি। দেন তারপরে কি করব বলতো, এটাকে সাইড চেঞ্জ করে লসাগু করে ফেলবো। আমরা লিখতে পারবো যে 1, এরপর এটা প্লাসের আছে, দেখো 3/5টা প্লাসের আছে, ইকুয়ালের আগে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাসের হয়ে যাবে। 3/5 ইকুয়াল টু কত? বি। তো এটাকে যদি আমরা এবার লসাগু করি, লসাগু কত হবে? 5 হবে। 5 এর সাথে 1 গুণ করলে 5 মাইনাস 5 5 কাটা গেল, উপরে কত? 3 ইকুয়াল টু কত? বি। তো 5 থেকে 3 কে বিয়োগ করলে কত হয়? 2 হয়। 2/5 ইকুয়াল টু বি। সুতরাং বি এর একটা মান পেয়ে গেলাম। বি এর মান কত? 2/5। এই মানটাকেও আমি ছোট্ট করে উপরে লিখে রাখি যে বি এর মান হচ্ছে 2/5। তো এখন আমাদের আরেকটা সহগ সমীকৃত করে ধ্রুবকের মান বের করতে হবে। তো এখানে আমি একটু আইডেন্টিফাই করে দেই যে 3 নং সমীকরণ হতে এক্স এর সহগ সমীকৃত করে। তো এই 3 নং সমীকরণে ইকুইভ্যালেন্টের আগে এক্স এর সহগ কত আছে বলতো? দেখো এই যে এক্স, তাই না? এক্স এর সহগ কোনো সংখ্যা নাই মানে 1 আছে। তো তার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তার মানে এখানে মাইনাসের 1 আছে। তাহলে এখানে আমরা লিখবো যে মাইনাসের 1, এরপরে ইকুয়াল টু, দেন এক্স এর সহগ কত? সি মাইনাস 2বি। তাহলে এখানে আমরা লিখবো যে সি মাইনাস 2বি। তো এখান থেকে আমরা কার কার মান জানি বলতো? শুধুমাত্র বি এর মানটা জানি, সি এর মান কি জানি? না, আমরা তো সি এর মানটাই বের করবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে -1 ইকুয়াল টু সি মাইনাস 2 ইন্টু বি এর মান কত? বি এর মানটা হচ্ছে 2/5। তাহলে এখানে আমরা লিখে দেবো 2/5। দেন এবার আমরা গুণ করে দিব যে -1 ইকুয়াল টু সি মাইনাস 2 এর সাথে 2 গুণ করে কত হয়? 4/5। তো এবার এটা মাইনাসের আছে, ইকুয়ালের আগে পার করে প্লাসের করে দিব। তাহলে -1 এটা মাইনাস আকারে আছে, ইকুয়ালের আগে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাসের হয়ে যাবে। 4/5 ইকুয়াল টু কি অবশিষ্ট থেকে যাবে? সি। তাহলে এখান থেকে লসাগু কত হবে বলো তো? 5। তো 5 এর সাথে -1 গুণ করলে কত হয়? -5 প্লাস 5 5 কাটা গেল, উপরে কত? 4 ইকুয়াল টু কত? সি। তাহলে 4 থেকে 5 বিয়োগ করলে কত হয়? মাইনাসের 1 হয়। তাহলে -1/5 ইকুয়াল টু সি। সুতরাং সি এর মানটাও পেয়ে গেলাম। সি এর মান হচ্ছে -1 ডিভাইডেড কত? 5। তাহলে দেখো আমরা এ, বি এবং সি এর মানটাও পেয়ে গেলাম। তো তোমরা মনে রাখবা, যদি এক্স এর যে কোনো মান বসে যদি ধ্রুবকের মান না বের করা যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এইভাবে সহগ সমীকৃত করতে হবে। তো আশা করি এখন তোমরা সহগ সমীকৃতটা একদম ক্লিয়ার হয়ে গেছো। তো এখন আমাদের কাজ কি বলতো? এই এ, বি এবং সি এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেওয়া। তাহলে তোমরা চাইলে এখানে একটু বাংলা লিখে নিবা যে এ, বি ও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমি এখানে সরাসরি এখানে 1 নং সমীকরণে মানটা বসিয়ে দিব। ওকে, তো এর মান কত পেয়েছি আমরা দেখো তো? 3/5। 3/5 ডিভাইডেড এক্স মাইনাস 2 প্লাস বি এর মান কত পেয়েছি? বি এর মান হচ্ছে 2/5 ইন্টু এক্স প্লাস সি এর মান কত পেয়েছি? সি এর মানটা হচ্ছে -1/5 ডিভাইডেড হরে কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানেও একটু তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আমি একটু প্রথমত বিস্তারিত শিখাই, দেন তারপর শর্টকাটটা শিখাবো। তো প্রথমত দেখো যে এখানে একটা ভগ্নাংশ হচ্ছে, মানে লব এবং হর উভয়ই আছে, কিন্তু এটাতে কি আছে? নাই। বাট আমরা তো চাইলে মনে মনে একটা 1 ভাগ করে নিতে পারি, তাই না? কারণ কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাই হয়। সুতরাং x-2 এর কোনো পরিবর্তন হবে না। তো ভাগ থেকে যখন আমরা গুণ করব, কি রাশি উল্টায় যায় না? অবশ্যই উল্টায় যায়। তাহলে 3/5 গুণন কি হয়ে যাবে? 1/x-2। এরপরে প্লাস এক্সটা কার সাথে গুণ হবে? 2 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা? 2x/5। এই প্লাস মানে কি হয়ে যাবে? -1/5 ডিভাইডেড হরে কি আছে? x² + 1। ওকে,
তারপরে কি হচ্ছে দেখো, 3 এর সাথে 1 গুণ করলে কি হয়, 3 ডিভাইডেড 5 এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারবো 5 ইন্টু এক্স মাইনাস টু। এরপরে প্লাস, উপর থেকে লসাগু নিয়ে নাও, 5 এবং 5 এর লসাগু কত, 5 হবে, 5 5 কাটা গেলে উপরে কত হচ্ছে 2x মাইনাস 5 5 কাটা গেলে উপরে কত 1। এর সাথে ডিভাইডেড কি ছিল দেখো তো, যে x স্কয়ার প্লাস 1। তো এখন বিষয়টা হচ্ছে যে উপরে দেখো লব এবং হর দুটোই পাচ্ছি, বাট এটা থেকে লব হর আছে নাই, তাহলে আমরা এখানে কি করে নিব, 1 দ্বারা একটা ভাগ করে নিব। তো এবার এই ভাগ থেকে গুণ করলে কি রাশি উল্টায় যায় না, আমাদের প্রথম ভগ্নাংশ যা আছে সেম রেখে দিব, যে 3 ডিভাইডেড 5 ইন্টু এক্স মাইনাস টু, দেন এটা ভাগ আছে, ভাগ থেকে এবার আমরা গুণ করে রাশিটাকে উল্টাই দিব। আমরা লিখতে পারবো যে 2x মাইনাস 1 ডিভাইডেড 5, এবার ভাগ থেকে গুণ, গুণ করে রাশি উল্টায় যাবে, তাহলে 1 ডিভাইডেড কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে 3 ডিভাইডেড 5 ইন্টু এক্স মাইনাস টু, দেন এই 2x মাইনাস 1 এর সাথে যদি 1 গুণ করি কি হবে, 2x মাইনাস 1ই হবে, ডিভাইডেড 5 এর সাথে এটা গুণ আকারে আছে, তো আমরা লিখতে পারবো 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশের মান। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এখন তোমরা নিজেরাই সমাধান করতে পারবে ইনশাআল্লাহ।